আসসালামু আলাইকুম। ভুতুরে এক শো চালাতে গিয়ে ভুলবশত এলাকার এক গণ্যমান্য ব্যক্তির খুন করে বসে লোকি এবং তার বন্ধুরা, যার লাশ তারা এই হন্টেড হাউসেই লুকিয়ে রাখে। আর এরপর শুরু হয় এই মৃত লোকটির আত্মার এক ভয়ানক খেলা, যা থেকে বিশাল ইনকাম হতে থাকে লোকি এবং তার বন্ধুদের। এরকমই ফানি এবং হররে ভরপুর থ্রিলিং একটা ইন্দোনেশিয়ান হরর গল্প এটি, যার নাম আগাক লাইন। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার এক মেলার দৃশ্য দেখতে পাই, যেখানে একজন লোক একটা বড় পানির পাত্রের উপরে বসেছিল। যদি কেউ পাশে থাকা একটা বস্তুতে বল দিয়ে আঘাত করতে পারে তাহলে সে পানিতে পড়বে। এরকমই এক মজার খেলার অংশ ছিল সে। লোকটির নাম ছিল লোকি। সেখানে একটা ছেলে বারবার ঠিকমতো ভাবে আঘাত করার ফলে এই ঠান্ডার রাতে লোকি বারবার পানির ভেতরে পড়ছিল। এর ফলে তার ভীষণ শীত করছিল। তাই তো এবার যখন ছেলেটি বল নিতে আসে তখন লোকি তাকে রিকোয়েস্ট করে যাতে করে সে আর তাকে না পানিতে ফেলে। তবুও ছেলেটি শোনে না এবং তাকে আবারও পানিতে ফেলে দেয়। আর এইটা নিয়ে ছেলেটি হাসতে হাসতে তার কাছে গেলে এবার লোকি তাকে ধরে মারতে আরম্ভ করে, যে কারণে এই গেমের মালিক যে সে দৌড়ে যায় এবং তাকে আটকায়। সে লোকিকে কথা শোনাতে থাকে যে এই জায়গা কাজ করার জন্য অনেক লোকেরা অপেক্ষা করছে, সে তাকে চান্স দিয়েছে। এমনিতে লোকিকে কেউ কখনোই চাকরি দিবে না, কারণ সে এর আগে জেলে ছিল। সে লোকির ওপর দয়া মায়া করে এই চাকরিটি দিয়েছে, আর লোকি এখন তার বিজনেসই ভুট করার কাজে লেগে পড়েছে। এই সকল কথা শুনে লোকি তাকে বলে সে ঠিকই নিজের জন্য নতুন একটা শো জোগাড় করে নিবে। এই কথা বলে সে চাকরি ছেড়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এবং চলে আসে তার বন্ধুদের কাছে। তার দুই বন্ধুকে আমরা দেখতে পাই, যাদের নাম ছিল বেনে এবং বরিস। তারা এই মেলায় মানুষকে ভয় দেখানোর একটা শোতে কাজ করত। লোকি তাদের সাথে এই কাজে জয়েন হতে চাইছিল। তখন তারা জানায় যে এটা সম্ভব না, এমনিতেই তারা 2 মাসের ভাড়া দেয় না। এর উপর আবার তাদের প্রত্যেকের আলাদা আলাদাভাবে টাকার খুব প্রয়োজন। লোকে প্রথমে বরিসকে জিজ্ঞাসা করে তার কেন টাকার প্রয়োজন। বরিস উত্তরে জানায় যে সে মিলিটারিতে জয়েন হতে চায়, তার মায়ের একমাত্র ইচ্ছাই এটা। আর একজন দালাল তাকে কিছু টাকা দিতে বলেছে মিলিটারিতে তাকে জয়েন করানোর জন্য। বেনের কাছে প্রশ্ন করলে বেনে জানায় সে এক মেয়েকে ভালোবাসে, যার নাম নাওমি। নাওমির বাবা তাদের বিয়ের জন্য একটা শর্ত রেখেছে, আর সেটা হলো বেনেকে বিয়ের দিন একটা ওয়েডিং হল বুক করতে হবে, যেখানে অন্ততপক্ষে 1000 মানুষকে তাকে খাওয়াতে হবে, যেটা অনেক বড় অ্যামাউন্টের ব্যাপার ছিল। আর এই কারণেই বেনে এবং বরিস দুজনই ভীষণ চিন্তিত ছিল। এরই মাঝে সেখানে তাদের আরেক বন্ধু জেগেল চলে আসে। লোকি তাকে জিজ্ঞাসা করলে যে সে কোথায় ছিল। জেগেল উত্তরে বলে সে মসজিদে গিয়েছিল নামাজ পড়তে। যা শুনে লোকি একটু অবাক হয়, কেননা জেগেল তো একজন জুয়ারি ছিল। তার এরকম পরিবর্তন তাকে বেশ মুগ্ধ করে। তখনই খোলে আসল রহস্য, সে মূলত মসজিদে গিয়েছিল পাওনাদার থেকে লুকানোর জন্য। এরপরও পাওনাদার তাকে সেখানে ধরে ফেলে, কেননা তারা যখন অপেক্ষা করছিল তখন তারা দেখতে পায় জেগেল 1-2 রাকাত নয়, বরং জোহরের ওক্তে 18 রাকাতের নামাজ পড়ছিল। ফলে তাদের আর বুঝতে বাকি থাকে না যে জেগেল নামাজের নাটক করছে তাদের হাত থেকে বাঁচার জন্য। এখন দৃশ্য বর্তমানে আসলে লোকি তাদেরকে বলে যে সে জানে তারা 3 জনই মহা বিপদে রয়েছে, তবে লোকির বিপদও কোনো অংশে কম নয়। তার মায়ের ঔষধের জন্য হলেও তাকে কাজ করতে হবে, তাই তারা যেন তাকে সুযোগ দেয়। এরই মাঝে সেখানে মার্লিনা চলে আসে। মার্লিনা মূলত তাদের গ্রুপেরই একটা অংশ ছিল। সে বাইরে থাকা জনগণকে সামলাতো। একজন ভিজিটর আসছে এটা শুনে তারা সকলে রেডি হতে থাকে। মার্লিনার সাথে এর আগে লোকির সম্পর্ক ছিল, তবে লোকিকে এখানে দেখে মার্লিনা একদমই হতবাক হয়ে যায়, কেননা তাকে তো বেনে, জেগেল এবং বরিস বলেছিল লোকির মাথা কেটে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মার্লিনার মুখে এই কথা শুনে লোকি একদমই হতবাক হয়ে যায়। এখন সকলে নিজ নিজ পজিশনে দাঁড়িয়ে পড়ে। এই ভুতুরে কক্ষে প্রবেশ করে কাস্টমার, তবে তারা বেনে, জেগেল, বরিসকে দেখে একদমই ভয় পায় না, বরং তাদেরকে নিয়ে তারা মজা করতে থাকে। এরই মাঝে তাদের চোখ পড়ে লোকির উপর, যে কিনা মাথাটি জানালার ফাঁকায় রেখে দিয়েছিল। ফলে এবার তারা ভয় পেয়ে যায় এবং দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এই ব্যাপারটা নিয়ে লোকি এবার তাদেরকে কথা শোনাতে থাকে যে এইভাবে চলতে থাকলে তাদের বিজনেস ভুট তো হবেই। তারা কোনো রকম মেকআপ পর্যন্ত করেনি, তাদেরকে দেখে মানুষ ভয় পাবে কিভাবে। উত্তরে জেগেল বলে মেকআপ কেনার জন্য তো টাকার প্রয়োজন,
ফলে লোকি বুঝতে পারে তাদের এই দুরবস্থার কারণ কি। এখন পরদিন সকালে আমরা লোকিকে বাড়িতে দেখতে পাই, যেখানে তার অসুস্থ মায়ের সেবা করছিল তার বোন। তার মায়ের ঔষধ অলরেডি শেষ হয়ে গিয়েছে, তার কাছে কোনো টাকাও নেই তার জন্য ঔষধ কেনার। তখন তার মা বলে তার ঔষধ কিনে শুধু শুধু টাকা নষ্ট না করতে, বরং লোকি যদি কোনো টাকা জমাতে পারে তাহলে সে যেন তার মায়ের জন্য একটা কবর কেনে। লোকির মায়ের শেষ ইচ্ছাই হলো তার হাজবেন্ডের পাশের কবরে যেন তাকে কবর দেওয়া হয়। লোকি তখন বলে টাকা নিয়ে চিন্তা না করতে, লোকি ঠিকই ঔষধের ব্যবস্থা করে নিবে। কথা বলে সে আলমারি খোলে এবং সেখানে সে বাড়ির দলিল পায়। এদিকে ওই দিন বেনেদেরকে হুমকি দিতে আসে এই জায়গার মালিক, যেটা তারা ভাড়া নিয়েছিল ভুতুরের শোয়ের জন্য। তাদের কাছে ভাড়া দেওয়ার মতো কোনো টাকা ছিল না, সেই সাথে জবাব দেওয়ার মতো কোনো মুখও ছিল না, তাই তারা চুপচাপ ওই মালিকের কথা শুনছিল। তখনই সেখানে চলে আসে লোকি। লোকি এসে বলে আর 1 মাস সময় দিতে, এরপর তারা টাকা পরিশোধ করে দিবে। যা শুনে লোকটি সেখান থেকে চলে যায়। তখন লোকি তার কাছে থাকা ওই দলিলটি বাকিদেরকে দেখায় এবং বলে এই দলিল বন্ধক রেখে সে কিছু টাকা আনবে, যাতে করে সে এই ভুতুরে হাউসটিকে আবারও পুনর্জীবিত করতে পারে। এর ফলে তাকেও সমান ভাগে এই বিজনেসে তাদেরকে ইনক্লুড করতে হবে। প্রথমে তো লোকির বন্ধুরা যখন জানতে পারে যে এই দলিল তার মায়ের নামের, তখন তারা লোকিকে উল্টোপাল্টা বলতে থাকে, যা শুনে এবার লোকিরও গিল্ট ফিল হয় এবং সে ওই দলিল নিয়ে চলে যেতে যায়। তখনই আবার তারা তাকে আটকে নেয়, কেননা এছাড়া তাদের কাছে আর কোনো উপায়ও ছিল না। তাই তো লোকির সব শর্ত তারা মেনে নেয়। এখন ওই রাতেই লোকি কাগজপত্র বানিয়ে নিয়ে বাড়িতে ফেরে। বাড়ির দলিল বন্ধক রাখার জন্য এই কাগজে সই করতে হবে তার মায়ের। তাই তো সে এখানে বাহানা বানিয়ে তার বোনকে বাড়ির বাইরে পাঠিয়ে দেয়। আর এরপর কাগজটি তার মায়ের কাছে এগিয়ে দিয়ে বলে যে গ্রামে নাকি 80% ডিসকাউন্টে ঔষধ বিক্রির কার্যক্রম চলছে, আর এই সুযোগ নিতে হলে তার মায়ের এখানে একটা সাইন লাগবে। তার মা নানান রকম প্রশ্নের পর তার কাছে চশমা চায়, না পড়ে সে সাইন করবে না। যে ব্যাপারটা বুঝতে পেরে লোকে চশমা খোঁজার নাটক করে ঠিকই, তবে সে নিজেই আগে চশমাটি লুকিয়ে রাখে এবং মাকে বলে সে যদি দ্রুত এই কাগজটি জমা না দেয় তাহলে তাদের ডিসকাউন্টের প্রাইস কমে যাবে। ফলে তার মাও আর কিছু না ভেবে সই করে দেয়। পরদিন থেকেই তাদের ভুতুরে বাড়ির রেনোভেশনের কাজ শুরু হয়ে যায়। ভেতরের পরিবেশ তো তারা ভুতুরে বানিয়ে ফেলেই, সেই সাথে বাইরেও নেমপ্লেটটা খুব সুন্দরভাবে লাগিয়ে নেয়। ওই রাতে আবারও মেলা শুরু হয়, সেই সাথে শুরুও হয়ে যায় তাদের বিজনেস। ওই মেলায় বাসুকি নামক একজন লোক তার গার্লফ্রেন্ড ইন্তানের সাথে এসেছিল। কিছু সময়ের মধ্যেই বাসুকির স্ত্রীও ওই মেলায় চলে আসে, যাকে সৌভাগ্যবশত ইন্তান আগে থেকেই দেখে ফেলে, যে কারণে সে বাসুকিকে নিজের ক্যাপটি পরিয়ে দেয় এবং দ্রুত কোথাও একটা লুকিয়ে পড়তে বলে, কেননা বাসুকির স্ত্রী তাদেরকেই খুঁজছিল। হাতে হাতে ধরার জন্য সে চেষ্টা করছিল, যেটা বুঝতে পেরে ইন্তান এবার বাসুকিকে বলে সামনে থাকা এই ভুতুরে ঘরে ঢুকে পড়তে। ভূত প্রেতে বাসুকি ভীষণ ভয় পেত, তবে গার্লফ্রেন্ডের সামনে সে যে ভীতু এটা তো প্রকাশ করা যাবে না। তাই তো গার্লফ্রেন্ড জোর করায় বাসুকি দ্রুত ওই হন্টেড হাউসে চলে আসে। পথে তার ধাক্কা লাগে একজন বোবা লোকের সাথে। এই লোকটির নাম ছিল ওবেদ। এখন বাসুকি মার্লিনার কাছ থেকে একটা টিকিট নিয়ে নেয়, তবে টিকিটের টাকা দেওয়ার সময় তার পকেট থেকে তার ঔষধের কৌটোটি নিচে পড়ে যায়, যেদিকে লক্ষ্য না করে বাসুকি তড়িঘড়ি করে ঢুকে পড়ে ওই হন্টেড হাউসে, কেননা এটাই একমাত্র নিরাপদ জায়গা ছিল যেখানে তার স্ত্রী খুঁজতে আসবে না। তবে ভেতরে ঢুকে তার ভীষণ ভয় লাগছিল আশেপাশের সব পরিবেশ নিয়ে। এদিকে সেই ছিল এই হন্টেড হাউস পুনর্নির্মাণের পর প্রথম কাস্টমার, আর এই কারণে ওকি, বেনে, জেগেল এবং বরিস খুব ভয়ানকভাবে তাকে ভয় দেখাতে থাকে, যে কারণে সে অনেক বেশি ভয়ও পেয়ে যায়। ভয়ে হঠাৎ করেই তার দম বন্ধ হয়ে আসে। সে নিজের পকেটে থাকা তার হার্টের ঔষধটি খুঁজতে থাকে, তবে সেটা খুঁজে না পেয়ে সে সেখানেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এদিকে লোকেরা তো বুঝতেই পারছিল না যে এই লোকটির কি হলো। যার বলদ নানানভাবে পালস চেক করার পর নিশ্চিত হয় যে লোকটি মারা গিয়েছে। ফলে তারা এবার ভীষণভাবে ঘাবড়ে যায়। এই মুহূর্তে কি করা উচিত তা ভাবার আগে ভেতরে কোনো কাস্টমার আসা থেকে আটকাতে হবে। তাই তো বেনে চলে যায় বাইরে মার্লিনার কাছে। মার্লিনা এইভাবে বেনেকে দেখে ভীষণ ঘাবড়ে যায় এবং তাকে উল্টে চেয়ার উঠিয়ে মারতে থাকে। সে মনে করেছিল হয়তোবা কোনো পচং সত্যিকার অর্থে চলে এসেছে। পরবর্তীতে সে বুঝতে পারে এটা বেনে। বেনে মার্লিনাকে বলে ভেতরের লাইটিংয়ে তাদের সমস্যা হয়েছে,
যে কারণে আজ তাদের এই হন্টেড হাউসটি বন্ধ করে রাখতে হবে। তাই মার্লিনা যেন বাড়িতে চলে যায়। মার্লিনা প্রথমে ভেতরে দেখতে যেতে চাইলে বেনে তাকে আটকে নেয় এবং তাকে ভুলভাল বুঝিয়ে দ্রুত সেখান থেকে পাঠিয়ে দেয়। আর এরপর সে ভেতরে আসে 4 বলদ, যারা কিনা এত স্ট্রাগল করে ফাইনালি একটা হন্টেড হাউস খুলেছে। তবে বিজনেসের প্রথম দিনই প্রথম কাস্টমারের মৃত্যু ঘটল তাদের এই হন্টেড হাউসে, যার লাশ এখন তাদের সামনে পড়ে আছে। লোকি কিছুতেই পুলিশের কাছে যেতে চাইছিল না, কেননা আগে থেকেই তার ক্রিমিনাল রেকর্ড রয়েছে। বরিসও যেতে চাইছিল না, কেননা সে আর্মিতে জয়েন করতে চায়। তার নামে কোনো রকম কেস থাকলে সে আর আর্মিতে জয়েন করতে পারবে না। বেনেও ভয় পাচ্ছিল নাওমিকে হারানোর। তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই হন্টেড হাউসের ভেতরে থাকা যে নকল কবর আছে সেই নকল কবরের ভেতরেই আসল লাশ পুঁতে ফেলবে। এখন কবরটি খোঁড়ার পর তারা এই নিয়ে ঝগড়া করতে শুরু করে যে কবরের ভেতরে নেমে কারা লাশটি ধরবে। অনেক তর্কের শেষে জেগেল এবং বেনে শেষ পর্যন্ত কবরের ভেতরে নামে এবং লাশটিকে নিচে নামিয়ে দেয়। অন্যদিকে বাসুকির খোঁজে সেখানে চলে এসেছিল ইন্তান। এই হন্টেড হাউসের বাইরে ঝোলানো ছিল বন্ধের সাইন। তবে ইন্তান দেখতে পায় এখনও এই হাউস বন্ধের সময় হয়নি, তাই সে একটু কনফিউজড হয়ে পড়ে। তখনই তার পা পড়ে বাসুকির ঔষধের কৌটার উপর। ফলে সে কিছুটা নিশ্চিত হয়ে যায় যে বাসুকি নিশ্চয়ই এখানে এসেছিল। সে দরজায় নক করতে দেখতে পায় দরজাটি খোলা, তাই সে বাসুকির খোঁজে ভেতরে প্রবেশ করে। তবে সৌভাগ্যবশত লোকিরা ততক্ষণে বাসুকিকে মাটি চাপা দিয়ে ফেলেছিল। তারা ইন্তানকে দেখে ভীষণ ঘাবড়ে যায়। ইন্তান তখন তাদের কাছে বাসুকির ব্যাপারে জিজ্ঞাসা করে। বাসুকির বর্ণনা শুনে তারা বুঝতে পারে যে এই লোকটিকেই এইমাত্র তারা কবর দিয়েছে। তারা অস্বীকার করলে ইন্তান বাইরে পড়ে থাকা বাসুকির ঔষধের কৌটাটা দেখায়। তখন তারা জিজ্ঞাসা করে এটা কিসের ঔষধ। ইন্তান জানায় এটা হার্টের ঔষধ। ফলে তারা বুঝতে পারে বাসুকির মৃত্যু কেন ঘটেছে। তাই তো তারা এখানে উল্টে ইন্তানের উপরই চিৎকার চেঁচামেচি করতে থাকে যে হার্টের রোগ আছে এটা জানার পরও সে কেন এরকম একটা হন্টেড হাউসে বাসুকিকে যেতে বাধ্য করেছিল। সে যদি এখানে আসতো এবং হার্ট অ্যাটাকের দরুন মারা যেত তাহলে কি হতো। কথা বলে লোকে কিছু সময়ের জন্য ঘাবড়ে যায়। আর এরপর সে সিচুয়েশন সামনে নিয়ে বলে সৌভাগ্যবশত সে এখানে আসেনি এবং এরকম কিছু ঘটেনি, তাই ইন্তান যেন এখান থেকে বেরিয়ে যায়। তারা রেনোভেশনের কাজ করছে। ফলে তাদের কাছ থেকে ঝাড়ি শুনে আর কথা না বাড়িয়ে ইন্তানও সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন আমরা জঙ্কির সাথে ওবেদকে কথা বলতে দেখতে পাই। ওবেদকে জঙ্কি এই মেলা পরিষ্কারের জন্য রেখেছিল। একে তো ওবেদের কোনো কথাই সে বুঝতে পারত না, এর উপর আবার ওবেদ পড়াশোনাও জানত না, যে কারণে তার সাথে যোগাযোগ করা অনেক বেশি কঠিন হয়ে পড়েছিল জঙ্কির জন্য। কোনো মতে তার সাথে কথা বলে সে তাকে বিদায় জানায়। এরই মাঝে সেখানে চলে আসে বেদুল। বেদুল মূলত ওই হন্টেড হাউসটি ভাড়া নিতে চাইছিল। তাই তো সে জঙ্কিকে লোকির বিরুদ্ধে উস্কাতে থাকে যে তাকে কেন সে সুযোগ দিয়েছে। লোকি একটা খুন করেছিল এই ব্যাপারে কি সে জানে না? যদিও সে মানুষ মারেনি বরং কোনো একটা পশু মেরেছে, তবে মানুষ মারতে কতদিন। ফলে জঙ্কি এখানে চিন্তায় পড়ে যায়। এদিকে ইন্তানও বাসুকিকে নিয়ে ভীষণ চিন্তিত ছিল। সে বুঝতে পেরেছিল বাসুকি নিখোঁজ হয়েছে, তাই সে আগেই নিজের সিমটি খুলে ফেলে দেয় এবং বাসুকির ঔষধটি নিজের ড্রয়ারে রেখে দেয়। ওই রাতে বেনের সাথে নাওমি মেলায় আসে। তবে বেন তো কোনো কিছু এনজয়ই করতে পারছিল না ওই লাশের চিন্তায়। যদিও বেনে তার সাথে কোনো কিছু শেয়ার করে না, তবে নাওমি বুঝতে পারে বেনের মন খারাপ। তখন বেনে প্রশ্ন করে যে সে যদি নাওমির বাবার কথা মতো টাকা জোগাড় করতে না পারে তাহলে নাওমি কি করবে। প্রতি উত্তরে নাওমি তাকে নেগেটিভ চিন্তাধারা বাদ দিতে বলে। তারা দুজন মিলে কোনো না কোনো উপায় ঠিকই খুঁজে বের করবে। সৃষ্টিকর্তা তাদের সাথে আছে যতক্ষণ না পর্যন্ত বেনে মানুষ খুনের মতো কোনো মহাপাপ করছে। এই কথা শুনে বেনে তো এখানে ঘাবড়ে যায়, কেননা সে তো অলরেডি এই মহাপাপটি করেই ফেলেছে। পরদিনই তারা বন্ধুরা আলোচনায় বসে যে তারা এই হন্টেড হাউসের কি করবে। লোকির কথা স্পষ্ট ছিল যে লোকটির হার্টের সমস্যা ছিল, এই কারণেই সে মারা গিয়েছে। অন্য কারোর কোনো ক্ষতি সেখানে হবে না। তারা এই নিয়ে কথা বলছিল, এমন সময় বরিসের মায়ের ভিডিও কল আসে। ফলে তারা তিনজন দ্রুত পুরো ঘরের পরিবেশই চেঞ্জ করে ফেলে, যার কোনো কিছুই বুঝতে পারছিল না লোকি। মূলত বরিসের মা জানতো বরিস অলরেডি মিলিটারিতে জব করে, যে কারণে সে আর্মির পোশাক পরে তার মায়ের কলটি রিসিভ করে এবং পেছনে বেনে এবং জেগালো তার এই ব্যাপারে সাপোর্ট করার জন্য অ্যাক্টিং করতে থাকে। ভিডিও কলে এটা দেখে বরিসের মা অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে
সে তার ছেলেকে জিজ্ঞাসা করে যে সে তাদের থেকে হায়ার র্যাঙ্কে কিনা। বরিস হ্যাঁ বললে এখানে তার মা বরিসকে কোনো কমান্ড দিতে বলে। বরিস এখানে বেনে এবং জেগালকে ডেকে একজন আরেকজনকে থাপ্পড় মারতে বলে। প্রথমে তারা আস্তে আস্তে থাপ্পড় মারলে বরিসের মা বলে তাদেরকে জোরে থাপ্পড় মারার অর্ডার দিতে। বরিসও ঠিক তাই করে। ফলে দুইজনের অবস্থা বেশ খারাপ হয়ে যায়। বরিস ফোন কাটতেই তারা ভীষণভাবে রেগে যায় বরিসের উপর এবং বলতে থাকে থাপ্পড় মারার কমান্ডই কেন দিতে হলো, সে তো তাদেরকে গান গাইতেও বলতে পারত। লোকি কোনো মতে তাদের দুই বন্ধুর হাত থেকে বরিসকে বাঁচিয়ে নেয়। এরপর তারা চারজন মিলে ঠিক করে আজ রাত থেকেই তাদের ওই হন্টেড হাউসটি আবারও তারা চালু করবে, কেননা মাসের বেশি দিন আর বাকি নেই। জঙ্কিকে তাদেরকে টাকা দিতে হবে, তাই তো নিজেদের শেষ সুযোগকে কাজে লাগিয়ে তারা তৈরি হয়ে নিচ্ছিল। এমন সময় মেকআপ রুমের দরজাটি আপনা আপনি খুলে যায়। তারা মনে করে এটা হয়তো বা বাতাসের কারণে হয়েছে। তখনই ঘরের কোণায় থাকা একটা বস্তু আপনা আপনি সরে যায়। শুধুমাত্র তাই নয়, সেখানে থাকা একটা ফোল্ডিং চেয়ার আপনা আপনি খুলে যায়। ফলে তারা সকলে ভীষণ ঘাবড়ে যায় এবং ভাবতে থাকে যে এটা বাসুকির আত্মা নয়তো। এমন সময় ঘরের লাইটটিও বন্ধ হয়ে যায়। তারা ভয়ে একে অন্যকে জড়িয়ে ধরে। তখনই সেখানে চলে আসে মার্লিনা এবং তাদেরকে জানায় কাস্টমার চলে এসেছে, তাই তারা যেন প্রস্তুত হয়ে নেয়। মার্লিনার সামনে নিজেদের ভয় প্রকাশ না করলেও তারা চারজন ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। এই ভীতু অবস্থায় তারা কিভাবে ভয় দিবে তাই তারা বুঝতে পারছিল না। এদিকে এই হন্টেড হাউসে প্রবেশ করে একজন ভ্লগার, যে কিনা মোবাইল হাতে লাইভ করতে করতে ভেতরে প্রবেশ করেছিল। তখনই আচমকা তাদের পাশ থেকে কেউ একজন চলে যায়। কিছুটা সামনের দিকে এগোতেই সেখানে থাকা পর্দা আপনা আপনি নড়ে ওঠে। এই পর্দার পেছনেই ভয়ে কাচুমুচু হয়ে লুকিয়েছিল বরিস এবং বেনে। তাদের তো কিছু করাই লাগছিল না, বাসুকির আত্মাই বরং তাদেরকে ভয় দেখাচ্ছিল। এরই মাঝে সরাসরি বাসুকির আত্মাকে তারা দেখতে পায়। ফলে তারা ভয়ে দৌড়াতে আরম্ভ করলে ওই ছেলে দুজন মনে করে এই দুটো আত্মা তাদের পিছু করছে, যে কারণে তারা দৌড়ে পালাতে আরম্ভ করে। তবে বেচারা জেগেল তো তখন উপরে ঝুলন্ত অবস্থায় ছিল, যে কারণে সে তো পালাতেও পারছিল না। এখন ওই রাতে বাসুকির স্ত্রী বাসুকি নিখোঁজের জন্য পুলিশ স্টেশনে যায় মিসিং রিপোর্ট লেখাতে। এখানে অফিসার তোহাকে বাসুকির স্ত্রী একটা নাম্বার দেয়, যে নাম্বারে বাসুকি ঘন্টার পর ঘন্টা ধরে কথা বলতো। তার এই ব্যাপার নিয়ে সন্দেহ ছিল। এদিকে পুলিশ স্টেশনে ট্রান্সফারের কাজ চলছিল, যে কারণে এই স্টেশনের পুলিশেরা বেশ ব্যস্ত ছিল। এরপরও তোহা আশ্বাস দেয় যে তারা দ্রুত বাসুকিকে খুঁজে বের করবে। অন্যদিকে পরদিন মেলা শুরু হওয়ার আগে চার বন্ধু আলোচনায় বসে যে এখন তারা কি করবে। বাসুকির আত্মা তো তাদের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য তাদের হন্টেড হাউস কবজা করে রেখেছে। তারা বুঝতে পারছিল না যে তারা এখন তাদের বিজনেসের কি করবে। এমন সময় আচমকা সেখানে জঙ্কি চলে আসে এবং তাদেরকে বলতে থাকে এই সব কিছুর দায়ভার এখন তাদেরকে নিতে হবে, তাদের মধ্যে কোনো রকম দায়িত্ববোধ নেই। এসব কথা শুনে লোকেরা ভীষণ ঘাবড়ে যায়। তাদের মনে হতে থাকে যে তাহলে কি জঙ্কিরা জেনে গেল যে ভেতরে একটা লাশ তারা লুকিয়ে রেখেছে। তাই তো তারা দৌড়ে যায় হন্টেড হাউসের দিকে, যেখানে গিয়ে তারা দেখতে পায় সেখানে মানুষের ভিড় লেগে গিয়েছে। তারা তো ভীষণ ঘাবড়ে গিয়েছিল। এমন সময় মার্লিনা এক্সাইটেড হয়ে তাদের দিকে ছুটে আসে এবং তাদেরকে জানায় যে তাদের হন্টেড হাউস ভাইরাল হয়ে গিয়েছে। গতরাতে যে ব্লগার তাদের হন্টেড হাউসে এসেছিল তার ভিডিও ভাইরাল হওয়ার কারণে তাদের হন্টেড হাউসে এখন মানুষের ভিড় পড়ে গিয়েছে। তারা অপেক্ষায় আছে হন্টেড হাউসে প্রবেশ করার। এ কারণেই জঙ্কি তাদের উপর এসে চিৎকার করতে থাকে এবং দ্রুত রেডি হয়ে নিতে বলে। তারাও এক্সাইটেড হয়ে রেডি হয়ে যায়। তবে মেকআপ রুম থেকে বের হতেই তাদের ভীষণভাবে ভয় লাগছিল, কেননা তারা জানতো পুরো হন্টেড হাউসে ঘুরে বেড়াচ্ছে বাসুকির আত্মা। এখানে জেগেলের মাথায় একটা কুবুদ্ধি আসে। সে বুঝতে পেরেছিল মানুষ আসলে তাদের ভয়ে ভয় পেতে আসেনি। মূলত এই হন্টেড হাউসের ওই ভিডিওটি বাসুকির আত্মার জন্যই ভাইরাল গিয়েছিল। আর এই কারণেই সে ভাবে যে সে বাসুকির আত্মাকে রাগাবে, যাতে করে আত্মাটি আবারও বেরিয়ে আসে তাদেরকে ভয় দেখাতে। আর এর জন্য তার মাথায় আরো ভয়ানক একটা কুবুদ্ধি ছিল, আর সেটা হলো বাসুকিকে যে কবরের নিচে দাফন করেছে তারা, সেই কবরে গিয়ে পি করা। এর ফলে বাসুকির আত্মা সত্যিই রেগে যায়। ফলে চারিপাশে সৃষ্টি হয় এক ভুতুড়ে মহলের। আর এরই সুযোগ নিয়ে তারা কাস্টমারদের ভয় দেখাতে থাকে। প্রতিদিন একই পদ্ধতিতে তারা বাসুকির আত্মাকে জাগাতো আর এরপর কাস্টমারদের ভয় দেখাতো, যার ফলে তাদের এই হন্টেড হাউসটি অনেক বেশি ভাইরাল হয়ে যায়। সেই সাথে অনেক বেশি টাকাও ইনকাম হয় তাদের।
বেনে একটা ওয়েডিং হলও বুক করে ফেলে বিয়ের জন্য। তবে এখন তার শ্বশুর নতুন আবদার করতে শুরু করে যে সেখানে সে একজন ফেমাস গায়ককে চায়, যার পেমেন্ট অনেক বেশি ছিল, যে কারণে বেনে আবারও চিন্তিত হয়ে পড়ে। এদিকে জেগেলও এখন আর মসজিদ থেকে বের হতে ভয় পাচ্ছিল না। মসজিদ থেকে বের হয়েই পাওনাদারকে সে অর্ধেক টাকা শোধ করে দেয়। বাকি যেটুক থাকবে সেগুলো সে নেক্সট মান্থে দিবে বলে জানিয়ে দেয়। এদিকে বরিসও ওই দালাল যতটা টাকার কথা বলেছিল ততটা দিয়ে দেয়। তবে ওই লোকটি ছিল ভণ্ড। সে এবার নানান বাহানায় বরিসের কাছ থেকে আরও বেশি টাকা চাইতে থাকে। বোকা বরিসও তার এই চাল বুঝতে পারে না। এদিকে লোকিও তার মায়ের কবরের জন্য ওই জায়গাটি বুক করে নেয়, অর্থাৎ তার বাবার পাশের জায়গাটা, যেটা তার মায়ের ইচ্ছা ছিল। গোরস্থানে ওই লোকটিকে টাকা দেওয়ার সময় লোকি লক্ষ্য করে পাশেই রেনোভেশনের কাজ হচ্ছে। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে লোকটি জানায় সে এই ব্যাপারে কোনো কিছুই জানে না। যাই হোক, বিজনেসের সফলতায় চার বন্ধু তো ভীষণ খুশি ছিল। তারা এই ব্যাপারে আনন্দ উল্লাস করছিল। এমন সময় তারা একটা নিউজ দেখতে পায়, যেখানে বাসুকির নিখোঁজের ব্যাপারে বলা হচ্ছিল। এখানেই তারা জানতে পারে যে বাসুকি কোনো সাধারণ জনগণ ছিল না, বরং সে একজন নামকরা নেতা ছিল। অর্থাৎ তারা খুব খারাপভাবে ফাঁসতে চলেছে। অন্যদিকে জংকিও তার অফিস রুমে বসে এই নিউজই দেখছিল। তখন সেখানে কাজ করছিল ওবেদ। ওবেদ বাসুকিকে দেখে চিনে ফেলে, কেননা এই লোকটির সাথেই তো ওই রাতে সে ধাক্কা খেয়েছিল। তবে সে এখানে জংকিকে কোনো কিছুই বোঝাতে পারে না। অন্যদিকে নিউজ দেখে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিল ইনতান, কেননা অলরেডি বাসুকির নিখোঁজের জন্য পুলিশ তার গার্লফ্রেন্ডকে খুঁজছিল। এরই মাঝে সে ওই হন্টেড হাউসের একটা ভিডিও দেখে, যে ভিডিওতে একটা কঙ্কালের মাথার উপর ওই ক্যাপটি ছিল, যেটি ওই রাতে সে বাসুকিকে পরিয়ে দিয়েছিল। ফলে তার আর বুঝতে বাকি থাকে না যে সেখানে ওই রাতে কি ঘটেছিল। এদিকে ওই চার বন্ধু ওই রাতে এসব নিয়ে ভীষণ চিন্তিত ছিল। তারা এটা নিয়ে ভয় পাচ্ছিল যে পুলিশ যদি কোনোভাবে ওই মেয়েটিকে অর্থাৎ ইনতানকে ধরে ফেলে এবং সে সবকিছু বলে দেয়, তাহলে হয়তো বা পুলিশ এখানে সার্চের জন্য আসবে। এরই মাঝে সত্যি সত্যি পুলিশ সেখানে চলে আসে, যা দেখে তারা চারজন ভীষণ ঘাবড়ে যায়। তাদের মাথায় বুদ্ধি আসে যে তারা বাসুকির আত্মাকে জাগিয়ে তুলবে, যাতে করে ভয় পেয়ে পুলিশ টিম এখানে আর সার্চ করতে না পারে। এরই চেষ্টা করছিল জেকেল। তবে তার আগেই সেখানে পুলিশেরা চলে আসে এবং তাদেরকে এভাবে অপ্রস্তুত অবস্থায় দেখতে পায়, যে কারণে তারা একদমই ভয় পায় না এবং এই হন্টেড হাউসটি নিয়ে বেশ বদনাম করতে থাকে। এছাড়া তারা ওই কবরে বেশ দুর্গন্ধও পায়। এটা শুনে লোকেরা তো প্রথমে ভয় পেয়ে যায় যে হয়তোবা লাশের দুর্গন্ধ পাচ্ছে। তবে এটা লাশের দুর্গন্ধ ছিল না, যে ব্যাপারটা নিয়ে মার্লিনা ওই পুলিশ অফিসার তোহার কাছে ক্ষমা চায় এবং রিকোয়েস্ট করে যে এই হন্টেড হাউসের গন্ধের ব্যাপারে সে যেন কাউকে না বলে। এখানে আমরা বুঝতে পারি যে তোহা এবং মার্লিনা প্রথম দেখাতেই একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল। এখন ওই রাতে মেলা শেষ হয়ে যাওয়ার পর গোপনে ইনতান ওই মেলায় আসে এবং ওই হন্টেড হাউসের ভেতরে ঢুকে পড়ে। তাকে এইভাবে গোপনে ভেতরে ঢুকতে ওবে তো দেখে ফেলে। তখন ভেতরে লোকেরা বসে টাকা গুনছিল। ইনতান এবার সরাসরি তাদেরকে কনফ্রন্ট করে, তবে ব্যাপারটা অস্বীকার করতে গিয়ে বরিস ভুলবশত বাসুকির নাম নিয়ে ফেলে। তখনই ইনতান বলে ওঠে সে এখনো পর্যন্ত বলেইনি যে সে কাকে খুঁজতে এসেছে। তারা কিভাবে জানলো বাসুকির নাম? ফলে তারা এবার ধরা পড়ে যায়। তখন ইনতান তাদেরকে বকাঝকা দিতে থাকলে তারা বলে এই সব কিছুর জন্য দায়ী ইনতানই। ইনতান জানতো বাসুকির হার্টের রোগ আছে, এরপরও সে তাকে এই হন্টেড হাউসে পাঠিয়েছিল। এখানে তো তারা আর বার্থডে গান গাইবে না, বরং সবাইকে ভয় দিবে। এই ব্যাপারটা ইনতানের বোঝা উচিত ছিল। ফলে ইনতানও এবার আফসোস করতে থাকে এবং সেই সাথে পুলিশের ভয়ে কাঁদতে শুরু করে, কেননা ওই রাতে বাসুকি তার সাথেই ছিল। বাসুকিকে যে কবরের নিচে পুঁতে রাখা হয়েছিল সেখানে গিয়ে সে কাঁদতে থাকে এবং বলতে থাকে সে তো এই শহর থেকে পালিয়েও যেতে পারবে না, তার কাছে তো পালানোর টাকাও নেই। তাকে এইভাবে কাঁদতে দেখে আর এই সকল সিচুয়েশন দেখে লোকেদের ভীষণ খারাপ লাগে। তাই তো বরিস এবার সবার কাছ থেকে তাদের সব শেয়ারের টাকাটা নিয়ে নেয় এবং সব একত্রিত করে ইনতানকে দিয়ে দেয়, যাতে করে সে এই শহর ছেড়ে পালিয়ে যেতে পারে। সে ইনতানকে বলে যে ইনতান যেন আর কখনো এই শহরে ফেরত না আসে। ইনতানও কথাটি মেনে নেয় এবং টাকা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর তাদের এই পুরো ঘটনাটি গোপনে আড়াল থেকে দেখে ফেলে অবেদ। এদিকে সময় যত সামনের দিকে এগোচ্ছিল ততই এই কেসটি আরো বেশি স্ট্রং হচ্ছিল। ফলে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিল ওই চারজন।
এদিকে সময়ের সাথে সাথে তাদের হন্টেড হাউসে অনেক ভিড়ও বাড়ছিল। এ কারণে তারা জঙ্কির সাথে কথা বলতে যায়, কেননা তাদের মতে ওই এরিয়াটা তাদের আরও বেশি পরিষ্কার রাখা প্রয়োজন, যে কাজটা মূলত অবেদ করত। এমন সময় অবেদ সেখানে চলে আসে, তবে সে তো লোকিদেরকে এখানে দেখে বেশ ঘাবড়ে যায়। সে যেন কোনো কিছু বলার সাহস পাচ্ছিল না। 4 জন খুনি তার সামনে বসা। তার এই ভীত অবস্থা দেখে বেনেরও তার প্রতি সন্দেহ জাগে। তার মনে হচ্ছিল সে হয়তো বা কিছু জানে, তবে এই ব্যাপারে গুরুত্ব না দিয়ে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। তখনই নিউজ দেখা যায় যেখানে কিনা পুলিশ এবার নিজেদের নাম্বার দিয়ে দিয়েছিল, সাধারণ জনগণ যাতে বাসুকির ব্যাপারে কোনো কিছু জানলে তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারে। যা দেখে অবেদ এবার জঙ্কিকে ইশারা করতে থাকে পুলিশকে কল করার জন্য, যে ব্যাপারটা লুকানো অবস্থায় গোপনে দেখে নেয় লোকিরা। ফলে তারা সতর্ক হয়ে যায়। ওই সময় আবার মার্লিনা তোহার সাথে লাঞ্চে গিয়েছিল, যেখানে তোহার কাছে কল আসে এবং সে জানতে পারে অবেদ নামক একজন বোবা ছেলে কিছু একটা জানে এই কেসের ব্যাপারে। সেই ব্যাপারটা মার্লিনার সাথেও শেয়ার করে। এরই মাঝে মার্লিনার কাছে কল আসে লোকির। সে দ্রুত মার্লিনাকে হন্টেড হাউসে দেখা করতে বলে। ইমার্জেন্সি শুনে মার্লিনা তখনই রওনা দিতে চলেছিল। তোহা বলে সে তাকে এগিয়ে দিবে, তবে মার্লিনা তো পুলিশের গাড়ির আওয়াজ একদমই পছন্দ করত না, যেটা শোনার পর তোহা বলে তাকে অন্য গাড়িতে করে সে নিয়ে যাবে। এদিকে মেকআপ রুমে বসে 4 জন বাসুকির ব্যাপারেই কথা বলছিল। এরই মাঝে সেখানে মার্লিনা এবং তোহা চলে আসে। তোহাকে দেখে তারা 4 জনই বেশ ঘাবড়ে যায়, তবে তোহা বেশিক্ষণ দাঁড়ায় না এবং সে চলে যায়। লোকেরা বুঝে যায় মার্লিনা এবং তোহা একে অপরকে পছন্দ করে। এখানে মার্লিনা তাদেরকে অবেদের ব্যাপারে জানায় যে আগামীকাল অবেদের জন্য একজন সাইন ল্যাঙ্গুয়েজ এক্সপার্টকে আনা হবে, যার মাধ্যমে অবেদের বলা ইশারার কথাগুলো পুলিশেরা বুঝতে পারবে। ফলে তারা 4 জনই ভীষণ ভয় পেয়ে যায় এবং ঠিক করে আজ রাতে পুরো মেলা বন্ধ হয়ে যাওয়ার পর তারা অবেদের সাথে কথা বলতে যাবে। সিদ্ধান্ত মোতাবেক ওই রাতে সবকিছু বন্ধ হওয়ার পর তারা সত্যিই বেরিয়ে পড়ে অবেদের সাথে কথা বলতে। তাদের পরিকল্পনা হলো আজ রাতে পরিষ্কারে অবেদের কাজে সাহায্য করে তারা অবেদের সাথে বন্ধুত্ব করবে। এ কারণেই পরিষ্কারের সব জিনিসপত্র নিয়ে তারা অবেদের সাথে দেখা করে। তবে অবেদ তাদের হাতে এইসব জিনিসপত্র দেখে মনে করে তারা হয়তোবা তাকে মারতে এসেছে। ফলে সে পালিয়ে জঙ্কির কাছে যায়। তবে জঙ্কি তখন ব্যস্ত ছিল, যে কারণে সে বাঁচার জন্য পালাতে আরম্ভ করে। এইভাবে পালাতে পালাতে সে একটা নাগরদোলায় চড়ে বসে। নিচে দাঁড়িয়ে লোকেরা তাকে নিচে নামতে বলছিল, তবে এতে করে অবেদ আরও বেশি ভয় পেয়ে যাচ্ছিল। সে আরও উপরে উঠতে গিয়ে হাত ফসকে যায় এবং নিচে গিয়ে পড়ে, যার ফলে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তাকে এই অবস্থায় দেখে লোকেরা মনে করে হয়তোবা তারা অজ্ঞাতবশত আরও একটা খুন করে ফেলেছে, তাই তারা দ্রুত সেখান থেকে কেটে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে জঙ্কি। জঙ্কি অবেদের এই অবস্থা দেখে একদমই হতবাক হয়ে যায়। পরদিন সকালে হসপিটালে পুলিশ আসে অবেদকে দেখতে, যেখানে অবেদের অবস্থা এখন এমন পজিশনে ছিল যে সে চাইলেও ইশারায় কোনো কিছু বলতে পারছিল না। ফলে পুলিশ এবার চিন্তায় পড়ে যায় যে তারা বাসুকির ব্যাপারে কিভাবে খোঁজ নিবে। এদিকে এই ঘটনার ফলে ওই 4 জনের বন্ধুত্ব দুর্বল হয়ে গিয়েছিল। লোকে এখন সবাইকে দোষারোপ করছিল গতরাতের এই ডিসিশনের জন্য। এভাবেই দোষ দিতে দিতে এক পর্যায়ে বেনের বেশ রাগ হয়ে যায়। সে বলে ওঠে লোকেরই আইডিয়া ছিল লাশের ব্যাপারটিকে গোপন রাখা, না হলে তারা ঠিকই পুলিশে রিপোর্ট করত, আর এত দূর ব্যাপারটা গড়াতো না। লোকে তখন বলে তার আইডিয়ার জন্যই তাদের এই বিজনেসটি চালু হয়েছিল, আর এর কারণেই বেনে তার ওয়েডিং হলটি বুক করতে পেরেছে। বেনে এবার ভীষণভাবে রেগে যায় এবং বলে লোকের কাছে তো তার মায়ের জন্য ওষুধ কেনার পর্যন্ত টাকা ছিল না। তারা যদি লোকিকে কাজে না নিত তাহলে আজ লোকের কি অবস্থা হতো। সে ঝোঁকে পড়ে এও বলে ফেলে যে তার মা অসুস্থই হয়েছে কারণ লোকির মতো ছেলে আছে তার। এই কথা শুনে লোকি অনেক বেশি কষ্ট পায়। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। জেগেল এবং বরিসেরও মনে হয় বেনে একটু বেশিই বলে ফেলেছে। বেনেও ব্যাপারটা উপলব্ধি করতে পারে। এদিকে বাড়িতে গিয়ে লোকি কাঁদতে কাঁদতে তার মাকে খাবার খাওয়াতে থাকে। তখন তার মা তাকে কাঁদতে নিষেধ করে। সে জেলে গিয়েছিল তার বোকামির জন্য, তার কোনো দোষ ছিল না, এটাই তার মা তাকে বোঝাতে থাকে। অন্যদিকে জেগেলের মাথায় আবারও একটা বুদ্ধি আসে। সে তাদেরকে বলে যে সে ওই লাশ থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে পেয়েছে। নিশ্চয়ই পুলিশ গণকবরস্থানে বাসুকিকে খুঁজতে যাবে না, আর একটা কবর তো তাদের কাছে কেনাই আছে। তারা যদি গোপনে ওই কবরে বাসুকিকে দিয়ে দেয় তাহলে তারা এই সব কিছু থেকে বেঁচে যাবে,
আর ওই কবরটি মূলত লোকির মায়ের জন্য কেনা ওই কবরটি ছিল। তাই তো বেনে এবং বরিস বলতে থাকে যে লোকি কখনোই এই ব্যাপারে রাজি হবে না। জেগেল বলে তাকে রাজি করানোর ব্যাপারটা তার উপর ছেড়ে দিতে। তারা ওই সন্ধ্যায় লোকির সাথে দেখা করার জন্য মেলায় চলে যায় এবং সেখানে গিয়ে বলে বেনে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য এখানে এসেছে। তারা বাধ্য করে বেনেকে লোকির পায়ে পড়ে ক্ষমা চাওয়ার জন্য। লোকিও তাকে মাফ করে দেয়। আর এরপর জেগেল তার প্রস্তাব জানায়, যা শুনে লোকি এত বেশি রেগে যায় যে সে জেগেলকে পানির ভেতরে চুবাতে আরম্ভ করে। কোনো মতে বাকি দুজন মিলে তাকে আটকায়। আর এরপর তারা আলোচনায় বসে, যেখানে লোকি বলে তার মায়ের একটাই মাত্র ইচ্ছা, আর সেটাও হলো তার ভালোবাসার মানুষটির পাশে দাফন হওয়া, অর্থাৎ তার বাবার পাশে। লোকি যদি সেখানে বাসুকিকে কবর দিয়ে দেয় তাহলে তারা তার মাকে কোথায় কবর দিবে? বরিস বলে তার মা তো এখনো মারা যায়নি, তাকে যদি বাসুকির উপরে কবর দেওয়া হয়। একথা শুনে লোকি রেগে গিয়ে বলে তার বাবা পাশে শুয়ে আছে, আর তার মা যদি বাসুকের উপরে শুয়ে থাকে তাহলে ব্যাপারটা কেমন লাগবে, তার বাবা কিভাবে সহ্য করবে? তখন তারা আইডিয়া দেয় যে বাসুকিকে সেখানে পুঁতে ফেলতে এখন, পরবর্তীতে লোকির মা মারা গেলে তাকে তার বাবার উপরেই কবর দিয়ে দিবে। লোকি এই ব্যাপারেও রাজি হতে পারছিল না। তখন তার বন্ধুরা বলে যে তারা আল্লাহর কাছে দোয়া করবে যাতে করে লোকির মায়ের কিছুই হয় না, সে যাতে সুস্থ হয়ে ওঠে। তাই এই মুহূর্তে তার কবরের কথা না ভেবে তাদের বরং বাসুকির ব্যাপারে ভাবা উচিত। এবার ফাইনালি লোকিও এই ব্যাপারে রাজি হয়ে যায়। আর এরপর তারা একটা কাগজে ম্যাপ আঁকানোর মাধ্যমে পরিকল্পনা করতে থাকে। অন্যদিকে ইন্তান তখনও পর্যন্ত এই শহর ছেড়ে পালিয়ে যায়নি। ফাইনালি সে সবকিছু গোছগাছ করে নিয়েছিল এবং ওই দিনই বের হতে চলেছিল। তবে দরজা খুলতেই সে দেখতে পায় তোহারা তার দরজায় উপস্থিত। পুলিশ এখন জেনে গিয়েছিল ইন্তানই ছিল বাসুকির গার্লফ্রেন্ড, তাই তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। এদিকে 4 বন্ধু মিলে কবর খুঁড়ে ফেলেছিল, যার ফলে এখন লাশটির গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। তারা বুঝতে পারছিল না মেলায় এত মানুষের মধ্য থেকে তারা এই লাশটিকে কিভাবে বের করবে। সকলে মিলে প্ল্যান করে যে এই মুহূর্তে তারা এই লাশটিকে নিয়ে বের হবে না, বরং রাতে মেলা বন্ধ হয়ে যাওয়ার পরেই তারা এই লাশটিকে বের করবে। ততক্ষণ পর্যন্ত তারা এটাকে কোথাও একটা লুকিয়ে রাখবে। এরই মাঝে দরজায় নক করে মালিনা। বাইরে অনেক মানুষের লাইন পড়ে গিয়েছিল, তাই তারা ঠিক করে যে ওই কবরটিতেও মাটি দিবে না তারা, বরং সেটা একটা ভুতুরে গর্তের মতো করে তারা ভয় দিবে মানুষদেরকে। এরকমটি চলে। অন্যদিকে ইন্তানের জিজ্ঞাসাবাদ করছিল তোহা। প্রথমে তো ইন্তান কোনো কিছুই বলতে চাইছিল না, তবে তার রুমের ড্রয়ারে পাওয়া বাসুকির ওই ঔষধের কারণে সে ফেঁসে যায়। ফলে এখন সব প্রমাণ তার বিরুদ্ধে চলে গিয়েছিল। এই মুহূর্তে ইন্তানের হাতে নিজেকে বাঁচানোর জন্য একটাই সুযোগ ছিল, আর সেটা হলো লোকিদেরকে ফাঁসিয়ে দেওয়া। এদিকে ততক্ষণে মেলা শেষ হয়ে গিয়েছিল। লোকিরা ওই লাশ নিয়ে বেরিয়ে এসেছিল। লাশের পাশাপাশি আরও কিছু জিনিসপত্র তারা নিয়ে এসেছিল, যাতে করে কেউ দেখে ফেললে তারা বাহানা বানাতে পারে। আর সত্যি এমনটি হয়। জঙ্কি তাদেরকে দেখে ফেলে এবং এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তারা বাহানা বানিয়ে বলে যে তারা এই জিনিসপত্রগুলো কিছু পরিবর্তন দরকার, আর এই কারণেই নিয়ে যাচ্ছে। ওই লাশটিকে তারা এখানে তাদের ভুতুরে পচং বলে পরিচয় দেয়। তবে জঙ্কির দেখে মনে হচ্ছিল এটা অনেক বেশি ভারী। এ ব্যাপারে প্রশ্ন করলে তারা বলে যে এটা একদমই ভারী না। জঙ্কিকে বিশ্বাস করানোর জন্য তারা দুজন মিলে ছেড়ে দেয় এই লাশটি একা লোকির উপর। লোকিও অভিনয় করতে থাকে যে সে এটা একাই ধরতে পারছে, কেননা তার না হলে জঙ্কি তাদেরকে সাহায্য করতে চাইছিল এই লাশটি বড় ব্যাপারে। শুধুমাত্র তাই নয়, সে এখানে কফির গন্ধ পেয়ে বেশ অবাক হয়। মূলত এই 4 বন্ধু মিলে এই লাশটির ওপর বেশি করে কফি ছড়িয়ে এনেছিল, যাতে করে লাশের দুর্গন্ধ চারিদিকে না ছড়াতে পারে। তারা জঙ্কিকে বলে এটা একটা কফি ফ্লেভারের পচং। এইভাবেই উল্টোপাল্টা বুঝিয়ে তারা সেখান থেকে লাশটি নিয়ে রওনা দেয়। ট্রাকে করে লাশ নিয়ে তারা পৌঁছে যায় ওই গণকবরস্থানে, কিন্তু সেখানে গিয়েই তারা হতবাক হয়ে যায়। কেননা সেখানে যে স্থানে কিছুদিন আগে লোকে কিছু বিল্ডিং এর কাজ হতে দেখেছিল সেটা মূলত পুলিশ স্টেশন ছিল। তোহাদের পুলিশ স্টেশন ট্রান্সফার করে এখানে বানানো হচ্ছে। এই ব্যাপারে লোকিদের তো কোনো আইডিয়াই ছিল না। এখন তো এই পুলিশ স্টেশন চালুও হয়ে গিয়েছে, হতে পারে ভেতরে পুলিশও আছে। ফলে তারা এবার এই লাশটিকে গোপনে কিভাবে পুঁতবে এই ব্যাপারটা নিয়ে ঘাবড়ে যায়। জেগেল বলে তার মাথায় একটা বুদ্ধি আছে। এটুকু বলতেই সকলে চিৎকার করে ওঠে এবং তাকে নিষেধ করে আর কোনো বুদ্ধি দেওয়ার জন্য। তার বুদ্ধির কারণেই তাদের আজ এই অবস্থা। জেগেলের বুদ্ধি অনুযায়ী তারা আর কোনো কাজ করবে না বলে ঠিক করে।
এখন সৌভাগ্যবশত এই পুলিশ স্টেশনে শুধুমাত্র একজন পুলিশই উপস্থিত ছিল, বাকিরা তো তোহার সাথে গিয়েছিল ওই মেলায় হন্টেড হাউসের পর্যবেক্ষণ করতে, কেননা ইন্তান সবকিছু বলে দিয়েছিল। এখন এই ব্যাপারে কোনো কিছু না জানা লোকেরা সেখানে থাকা ওই পুলিশ অফিসারকে ভয় দিতে আরম্ভ করে, যাতে করে সে পালিয়ে যাওয়ার পর তারা এই গণকবরস্থানে বাসুকিকে কবর দিতে পারে। অন্যদিকে আমরা ওই হন্টেড হাউসের দৃশ্য দেখতে পাই, যেখানে পুলিশ মার্লিনা এবং জাঙ্কিকে নিয়ে পৌঁছে গিয়েছিল ওই গর্তের কাছে, যেখানে এতদিন যাবৎ বাসুকির লাশ ছিল। সেখানে গিয়ে মার্লিনা একদমই হতবাক হয়ে যায় যে এইখানে এত বড় ঘটনা ঘটছিল এবং সে কিছুই জানতো না। তখনও পর্যন্ত লাশের দুর্গন্ধে তার বমি আসছিল, তাই সে মেকআপ রুমে চলে যায় টিস্যু নিতে। সেখানেই সে ওই কাগজটি পায়, যে কাগজে ওই ম্যাপ আঁকা ছিল যে কিভাবে তারা সকলের চোখ এড়িয়ে ওই গণকবরস্থান পর্যন্ত যাবে। এছাড়া জাঙ্কির কথা দ্বারা পুলিশ ইতিমধ্যে বুঝে গিয়েছিল যে তারা 4 জন মিলে লাশটিকে সরানোর কাজে এখন নিয়োজিত, তবে তারা জানতো না লাশটি কোথায় নিয়ে যাচ্ছে, যেটা ওই কাগজের মাধ্যমে তারা জেনে যায়। ফলে তারা তখনই রওনা হয়। এদিকে ততক্ষণে লোকিরা বাসুকির লাশকে ওই কবরের ভেতরে প্রায় পুঁতেই ফেলেছিল। তখনই লোকির কাছে কল আসে তার বোনের, এবং সে কান্নায় ভেঙে পড়ে, কেননা তার মা মারা গিয়েছিল। যে কথা বলতে বলতে সে যখনই কেঁদে দেয় তখনই তার বন্ধুরাও হতবাক হয়ে যায়, কেননা এই মুহূর্তে লোকির কাছে কোনো রকম পরিকল্পনা ছিল না। তার মা সারা জীবনে তার কাছে একটাই জিনিস চেয়েছে, আর সেটা হলো তার বাবার কাছে কবর। আর এই মুহূর্তে তার বাবার কাছে সে পুঁতে ফেলেছিল বাসুকিকে। এই ব্যাপারটা নিয়ে সে কাঁদতে আরম্ভ করে। সেই সাথে সেখানে থাকা তার বন্ধুদেরও মন ভীষণ খারাপ হয়ে যায়। তখনই পুলিশের গাড়ির সাইরেন শোনা যায়, যারা কিনা তাদেরকেই ধরার জন্য এই গণকবরস্থানে আসছিল। ওই মুহূর্তে লোকি তার বন্ধুদেরকে বলে এখান থেকে পালিয়ে যেতে, সে সব দায়ভার নিজের কাঁধে নিয়ে নিবে। এমনিতেই সে আগেও জেল খেটেছে, তো এটা তার জন্য কোনো বড় ব্যাপার না। সে ভালো সন্তান না, সেই সাথে ভালো মানুষও না। কথা বলেই সে কাঁদতে থাকে। তার এই অবস্থা দেখে তার বন্ধুদেরও ভীষণ খারাপ লাগে। তাই তো বরিসের সিদ্ধান্ত নিতে 1 মিনিটও সময় লাগে না যে সে এইভাবে লোকিকে একা ফেলে যাবে না। লোকির পাশাপাশি বরিস এবং জেগেলও এই দায়ভার নিবে বলে সিদ্ধান্ত নেয়। তখন লোকি বেনেকে অন্তত পক্ষে এখান থেকে পালিয়ে যেতে বলে, কেননা তার উপর নাওমির ভবিষ্যতও নির্ভর করছে। সে যদি জেলে যায় তাহলে নাওমির বিয়ে হয়ে যাবে। তখন বেনে বলে যে সে নাওমিকে বিয়ে করবে ঠিকই, তবে ওই বিয়েতে যদি লোকিরা উপস্থিত না থাকে তাহলে ওই বিয়ে তো তার জন্য আনন্দময় হবে না। তাই তো সে সিদ্ধান্ত নেয় যে সে পালিয়ে যাবে না। সে যেহেতু সমানভাবে অপরাধী, তাই সে তার বন্ধুদের সাথেই পুলিশের কাছে ধরা দিবে। এরই মাঝে পুলিশ সেখানে চলে আসে এবং 4 বন্ধু হাত উঁচু করে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। খুব শীঘ্রই কোর্টে প্রমাণিত হয়ে যায় যে তারা খুনটা করেনি, তবে তারা লাশ লুকিয়ে রেখেছিল। এই খুনের ব্যাপারে কাউকে জানতে দেয়নি। এটাও একটা বড় অপরাধ ছিল, আর এই কারণেই তাদের সাজা হয় 2 বছর 4 মাসের। এখন 2 বছর পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে ফাইনালি এতদিন ধরে জেল খাটার পর তারা ছাড়া পেয়েছিল। বাইরের আলো দেখে তারা ভীষণ খুশি ছিল। জেল থেকে বের হয়ে জেগেল বলে তারা কি আবারও হন্টেড হাউস চালু করতে চলেছে। তারা এই ব্যাপারে জোরে সোরে না বলে। এরই মাঝে সেখানে চলে আসে লোকির বোন। লোকির বোনকে দেখে সে তাকে জড়িয়ে ধরে। ততক্ষণে বরিসের মাও সেখানে তাকে নিতে চলে এসেছিল। সে এখন জেনে গিয়েছিল যে তার ছেলে কোনো আর্মি অফিসার না, যে কারণে বরিস তার মায়ের কাছে ক্ষমা চায়। তার মা বলে অতীতে যা ঘটে গিয়েছে তা ভুলে যেতে। মিলিটারিতে চান্স পায়নি তো কি হয়েছে, তাকে এখন অন্য একটা ব্যানার সে হাতে ধরিয়ে দেয় এবং বলে এই পদে চান্স পেতে। ফলে বরিস আবারও পড়ে যায় মহাবিপদে এবং তার বন্ধুরা তার এই সিচুয়েশন দেখে হাসতে থাকে। এখানে বেনে যতই মুখে না বলুক তবুও সে মনে মনে খুঁজে চলেছিল তার গার্লফ্রেন্ড অর্থাৎ নাওমিকে। তবে সে কোথাও না কোথাও জানতো নাওমির বাবা এতদিন তার জন্য অপেক্ষা করবে না, হয়তোবা নাওমির কোথাও না কোথাও বিয়ে হয়ে গিয়েছে। এখন এখান থেকে লোকি সরাসরি তার মায়ের কবরের কাছে যেতে চাইছিল। তার বন্ধুরা বলে তারা একসাথেই যাবে। বরিসের মা বলে সে তাদেরকে লিফট দিবে। এখন এভাবেই তারা গিয়ে পৌঁছায় লোকির মায়ের কবরের কাছে, যাকে লোকির বাবার পাশেই কবর দেওয়া হয়েছিল। লোকি এখানে তার মায়ের কবর ধরে কাঁদতে থাকে। তার বন্ধুরা তাকে সান্ত্বনা দিতে থাকে, এটা বলে যে তার মা এখন শান্তিতে আছে, সে যেটা চেয়েছিল সেটাই হয়েছে। এরই মাঝে বেনেকে ডাক দেয় নাওমি। নাওমিকে দেখে বেনে একদমই অবাক হয়ে যায়। সে নাওমির ভালো মন্দ জিজ্ঞাসা করলে নাওমি বলে সে তো ভালো আছে, তবে একটা সমস্যা আছে। যা শুনেই বেনে বলতে থাকে যে সে জানে
সে বুঝতে পেরেছে এই 2 বছরে সে হয়তোবা অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, হয়তোবা তার বাচ্চাও হয়ে গিয়েছে। নাওমি বলে ওঠে তার কোনো বাচ্চা নেই। প্রতি উত্তরে বেনে বলে ওঠে যে তাহলে সবর করতে, নিশ্চয়ই আল্লাহ তাকে সুসন্তান দিবে। এরকমই উল্টোপাল্টা বেনে বলতে থাকলে নাওমি তার উপর চিৎকার করে ওঠে এবং বলে সে কোনো বিয়ে করেনি, সে এখনো পর্যন্ত বেনের জন্য অপেক্ষা করে আছে। যা শুনে বেনে তো ভীষণ খুশি হয়ে যায়। সে খুশিতে জিজ্ঞাসা করতে থাকে যে তাহলে কি তাদের বিয়ে হতে চলেছে, যার উত্তরে নাওমি বলে কিন্তু একটা সমস্যা আছে। এবার তার বাবা 1000 লোক নয় বরং 3000 লোককে খাওয়ানোর শর্ত দিয়েছে। যা শুনে বেনের অবস্থা এত খারাপ হয় যে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর এই ফানি দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি এই ফানি হরর মুভিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া সকল ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।